আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসনাতের উপর হামলাকারীদের সহায়তার আহ্বান ছাত্রদল নেতার। নারী মূর্তি জুতাপেটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে দাবি শ্রমজীবী নারী মৈত্রীর। কাশ্মীর ইস্যুতে মোদীকে ধুয়ে দিলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা আজাদ। নেতানিয়াহুকে কঠিন শাস্তি দিলেন এরদোয়ান। পাকিস্তানের মনোবল বাড়াতে করাচিতে তুরস্কের যুদ্ধ জাহাজ। এবার বিস্তারিত। গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আবদুল্লাহর হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে বহনকারী গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এদিকে হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা তামিম তামজিদ উৎস। জানা যায়, হাসনাতের উপর হামলার ঘটনায় সার্জিস আলমের একটি পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজিদ উৎস। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, সবাই দ্রুত এগিয়ে যান, যারা হামলা করেছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। এদিকে তামিম উৎসের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তার মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সমালোচনার মুখে নিজের পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন ছাত্রদলের এই নেতা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছুক্ষণ আগে আমার করা এক পোস্ট নিয়ে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। হাসনাত আবদুল্লাহর উপরে হামলার তথ্য যখন আমার সামনে আসে তখন আমি সেটা নিয়ে পোস্ট করার জন্য রিফাত রশিদের প্রোফাইলে যাই হাসনাতের উপরে হামলার পরবর্তী কোনো ছবি ভিডিওর জন্য। হঠাৎ করে খেয়াল করলাম রিফাত রশিদের প্রোফাইলে পোস্টটা আর দেখা যাচ্ছে না। অতঃপর হামলার নিউজটাকে ভ্রান্ত ভেবে আমি একটি ট্রল পোস্ট করি। পরবর্তীতে যখন হামলার সত্যতা পাই তখন আমি দ্রুততম সময়ের মধ্যে তা ডিলিট করে দিই। তিনি আরও বলেন, আমার ওই পোস্টের জন্য ব্যক্তিগতভাবে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। একই সাথে পরবর্তী সময়ে যেন কোনো মানুষের উপরে অন্যায়ভাবে হামলা করার সুযোগ কেউ না পায় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই দেশে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়ার জন্য। নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে চলমান কিছু তৎপরতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী। সংগঠনটির সভাপতি বনহি শিখা জামালি ও সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা রোববার এক বিবৃতিতে এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, নারী সংস্কার কমিশনের সুপারিশ ঘিরে যেভাবে কিছু মহল গালিগালাজ ও হুমকি দিচ্ছে তা শালীনতার সকল সীমা অতিক্রম করেছে। এসব কর্মকাণ্ডে নারীরা ক্ষুব্ধ, আতঙ্কিত। তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারী মূর্তি ঝুলিয়ে যেভাবে জুতাপেটা করা হয়েছে তা নারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। এটি কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এ কাজ শুধু নারীর মর্যাদাকে কালিমা লিপ্ত করছে না, বাংলাদেশকেও বিশ্বের চোখে খারাপভাবে তুলে ধরছে। নারী মৈত্রীর নেতারা বলেন, কমিশনের কোনো সুপারিশ এখনও গৃহীত হয়নি। আলোচনার মাধ্যমে একমত হয়েই সিদ্ধান্ত হবে। কিন্তু এখন থেকেই কমিশনের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দেয়া হচ্ছে তা ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়। তারা মনে করেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান নারী বিদ্বেষী তৎপরতা সেই গণজাগরণের চেতনার পরিপন্থী। বিবৃতিতে সরকার ও রাজনৈতিক দলগুলোর নীরবতায় বিস্ময় প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, যারা নারীর সাংবিধানিক অধিকার ও মর্যাদায় বিশ্বাস করেন তাদের এখনই এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সবশেষ তারা দেশের সব নারী ও সচেতন নাগরিকদের নারী বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ভারত পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনায় তখন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি অভিযোগ করেছেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলাকে বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ঘটনাকে নাটক বলে অভিহিত করে তিনি বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনী ফায়দা তোলা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান হুমকি দিয়েছে যে যদি ভারত সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণ করে তবে তারা তা গুড়িয়ে দেবে। ভারত এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এই ঘটনার পটভূমিতে কীর্তি আজাদ মন্তব্য করেন, দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরব, অথচ দেশের ভেতরে জঙ্গি প্রবেশ করেছে আর তারা যুদ্ধ খেলা করছে। তিনি আরও কটাক্ষ করে বলেন, বিজেপি আসলে শুধু টাই ফিস ঠন গোপাল করছে। কীর্তি আজাদের বক্তব্যে স্পষ্ট যে তিনি মোদী সরকারের জাতীয় নিরাপত্তা নীতির সমালোচনার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে সীমান্ত পরিস্থিতিকে কাজে লাগানোর কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার 11 দিন পর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
পেহেলগাঁও পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে। তবে বৈঠকে মোদি এবং ওমরের মধ্যে কী আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। দ্য হিন্দু শনিবার বিকেলে বৈঠকটি হয়। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে। পহেলগাঁও কাণ্ডের পর এই প্রথম বৈঠক হলো মোদি এবং ওমরের। তবে সরকারি সূত্রে খবর, পহেলগাঁও কাণ্ডের পর টানা ৯ দিন ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর চলা সংঘর্ষের বিষয়টি আলোচনায় উঠে আসে। তাছাড়া কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও দুজনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। ওমর গত বছর নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। সম্প্রতি পহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দায় জম্মু ও কাশ্মীর বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেদিন বিধানসভায় বক্তৃতার সময়ে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন ওমর। তিনি বলেন, আমি জানি না মৃতদের পরিবারের কাছে কিভাবে ক্ষমা চাইব। আয়োজক হিসেবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল, কিন্তু আমি পারিনি। ক্ষমা চাওয়ার কোনো ভাষা আমার নেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের বাধায় আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থা এবং টাইট রাজনৈতিক ও নিরাপত্তা সময়সূচি বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। তবে তা সত্য নয়, বরং তুরস্ক উইং অফ জাউন স্টেট বিমানটিকে আঙ্কারার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় পরে গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। এর আগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হাজোর নিরাপত্তার কারণে আজারবাইজানে জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন। তবে সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জাউনকে তার আকাশসীমা দিয়ে উঠতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া, ইরাক এবং ইরানের উপর দিয়ে উঠতে হয়। পাকিস্তানের মনোবল বাড়াতে তুরস্কের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ করাচির একটি বন্দরে পৌঁছেছে। তবে এগুলো কি পেলোড নিয়ে এসেছে তা স্পষ্ট নয়। রোববার আঙ্কারা থেকে করাচিতে F-4 সহ আরও 6টি যুদ্ধজাহাজ পৌঁছে। তুরস্ক ও পাকিস্তান দুই দেশ এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে অধিকৃত কাশ্মীর সীমান্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে পাকিস্তানের যুদ্ধ বিমান। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে আসন্ন সংঘাতকে বিবেচনায় রেখে সামরিক সহায়তা পাঠিয়ে থাকতে পারে তুরস্ক। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন, তাদের বেশিরভাগই পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে, যদিও পাকিস্তান এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ইসলাম বিরোধী বিদ্বেষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত টাস্ক ফোর্স এক প্রতিবেদনে জানায় 92% মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকে আছেন ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয়ে। টাস্ক ফোর্স তাদের প্রতিবেদনে আরও জানায় বিশ্ববিদ্যালয়টিতে ইহুদি বিদ্বেষও বেড়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশেই বিক্ষোভ হচ্ছে। অনেক দেশে রাস্তায় নামেন শিক্ষার্থীরাও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ইসলাম ও ইহুদি বিদ্বেষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্ক ফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস যখন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, তখনই ওই টাস্ক ফোর্স দুটি গঠন করা হয়। হার্ভার্ড ক্যাম্পাসে ইসলাম ও ইহুদি বিদ্বেষের চিত্র তুলে ধরে মঙ্গলবার আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় সম্প্রদায়ের ছাত্র শিক্ষকরা কী ধরনের বৈষম্য ও বৈরিতার মুখোমুখি হচ্ছেন তা উঠে এসেছে প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের 92% মুসলিম শিক্ষার্থী আশঙ্কা করছেন গাজা ইস্যুতে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করলে একাডেমিক এবং পেশার ক্ষেত্রে শাস্তি পেতে পারে। এমনকি অনেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের উপর হামলার আশঙ্কাও করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীদের পাশাপাশি অন্য মুসলিম শিক্ষার্থীরাও হেনস্থার শিকার হচ্ছেন।
হিজাব পরেন এমন শিক্ষার্থীদেরও মৌখিক হেনস্থার শিকার হতে হয়। অনেককে ডাকা হয় সন্ত্রাসী বলে। প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ডক্সিং বা ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করে দেওয়ার বিষয়টি। শুধু শারীরিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য এটিকে হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইহুদি ও মুসলিম শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে ইহুদি বিদ্বেষ ও ইসরায়েল বিরোধী পক্ষপাত মোকাবেলায় গঠিত ওই টাস্ক ফোর্স তাদের প্রতিবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামগ্রিকভাবে ইহুদি বিদ্বেষ বেড়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। সফটওয়্যার উন্নয়নে মানুষের ভূমিকা কমে আসছে, সেই জায়গাটি নিয়ে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন লামাকন এ মেটা সিইও মার্ক জাকারবার্গ জানালেন, আগামী 1 বছরের প্রতিষ্ঠানটির অর্ধেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ হয়তো এআই দিয়েই সম্পন্ন হবে। মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সঙ্গে এক আলোচনায় জাকারবার্গ বলেন, ভবিষ্যতে এর হার আরও বাড়বে। যদিও বর্তমানে নির্দিষ্ট সংখ্যাটা বলেননি, তবুও মেটার পরিকল্পনা যে উচ্চভিলাষী তা স্পষ্ট। নাদেল জানান, ইতিমধ্যেই মাইক্রোসফটের 20-30% কোড এআই দিয়ে তৈরি হচ্ছে। কিছু প্রকল্পে এআই একাই পুরো কোড লিখছে। জাকারবার্গ আরও ভবিষ্যৎবাণী করেন, প্রতিটি সফটওয়্যার প্রকৌশলী ভবিষ্যতে একজন টেক লিডার হয়ে উঠবে, নিজস্ব এজেন্টিক এআই টিম নিয়ে কাজ করবে। এমন একটি এজেন্টিক সিস্টেম ব্যবসার বিভিন্ন কার্যক্রম স্বয়ংক্রিয় করতে পারবে। গুগলের ক্ষেত্রেও একই চিত্র। প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের প্রায় 1/4 কোড এখন এআই দিয়ে তৈরি হয়। শুধু কোডিং নয়, এখন এআই দিয়েই উন্নত এআই মডেল তৈরির কাজও হচ্ছে। এআই যে শুধু প্রযুক্তি খাত নয়, বরং বিশ্ব অর্থনীতিতেও বড় পরিবর্তন আনবে, সে বিষয়েও আলোচনা হয়। নাদেলা প্রশ্ন তোলেন, উন্নয়নশীল দেশের জিডিপি 10% বাড়াতে গেলে কেমন এআই দরকার? মেটা ও মাইক্রোসফটের 2 প্রধানের এ উচ্চ পর্যায়ে আলোচনা প্রযুক্তি দুনিয়ায় এআইয়ের ভবিষ্যৎ, ক্ষমতা এবং দায়িত্ব নিয়ে নতুন করে ভাবনার খোরাক দিচ্ছে। এবার খেলার খবর। ক্রিকেটারদের ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম বা ডগ আউটে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই। অথচ ইংলিশ কাউন্টি ক্রিকেটে মোবাইল ফোন পকেটে নিয়েই ব্যাটিংয়ে নেমে পড়েছিলেন ল্যাঙ্কাশায়ারের পেসার টম বেইলি। রানিং বিটুইন দ্য উইকেটের সময় তার পকেট থেকে মোবাইল পড়ে গেলে বিষয়টি জানাজানি হয়। সেই ঘটনার ভিডিও নেটিজেনদের হাস্যরসের উপাদান হলেও বেইলি বিপদেই পড়েছেন। মোবাইল ফোন নিয়ে মাঠে নামার দায়ে শাস্তি হতে পারে তার। ইংল্যান্ডের কাউন্টির ম্যাচ গুলচেস্টারশায়ারের বিপক্ষে 10 নম্বরে ব্যাট করতে নামছিলেন বেইলি। ম্যাচের 114তম ওভারের ঘটনা। জোরসোর করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন স্ট্রাইকের প্রান্তে পৌঁছাতেই আচমকাই তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায়। এ সময় ধারাভাষ্যকারদের বলতে শোনা যায়, ওর পকেট থেকে কিছু একটা পড়ে গেছে, ওটা কি মোবাইল ফোন? সঙ্গে সঙ্গে আরেকজন মন্তব্য করেন, না, এ হতে পারে না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বলটি ফিল্ডারের কাছে থেকে ফেরত আসার সময় বোলার নিজেই মোবাইলটি কুড়িয়ে নেন। এরপর সেটা আম্পায়ারের হাতে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচের ধারাভাষ্যকাররা যখন বলছিলেন এটা হয়তো রিপোর্ট পর্যন্ত গড়াতে পারে, এজন্য ব্যাটসম্যান মাঠে মোবাইল ফোন নিয়ে খেলছে, এটা তো নিয়মের বাইরে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।